কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচা, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। কৃষিজীবী ভাই বোনেরা, কৃষি ও পরিবেশ তথ্যভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচারের আজকের আয়োজন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রাকৃতিক হিমশীতল আমেজ, খেজুর গুড়ের পিঠাপুলির ধুম, মাঠ প্রান্তরে কুয়াশা ঢাকা সন্ধ্যা, বিন্দু বিন্দু শিশির জমা সকাল দুপুর, বিকেল অন্যরকম আমেজে এনে দেয় জীবন পরিক্রমায়। কথায় আছে মাঘের শীতে বাঘ পালায়, কিন্তু আমাদের কৃষক ভাইদের মাঠ ছেড়ে পালানোর কোনোই সুযোগ নেই। বাংলার মানুষের মুখে অন্ন জোগাতে শীতের ঠান্ডা হাওয়ায় লেপের উষ্ণতাকে ছুঁড়ে ফেলে আমাদের কৃষক ভাইরা ব্যস্ত হয়ে পড়েন মাঠের কাজে। কৃষিজীবী ভাই বোনেরা, রোগ ও পোকা থেকে ফসলকে রক্ষা করতে সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি অবলম্বন করতে হবে। এক্ষেত্রে পরিচ্ছন্ন চাষাবাদ, আন্তঃপরিচর্যা, যান্ত্রিক দমন, আলোক ফাঁদ এসবের মাধ্যমে ধান ক্ষেত রোগ বালাই মুক্ত করতে হবে। কৃষিজীবী ভাই বোনেরা, আমার বাংলা পর্বে বড় ফসলের রোগ বালাই দমনে কৃষক ভাইদের করণীয় এ সম্পর্কে সাক্ষাৎকার ভিত্তিক আলোচনা শুনব। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কৃষি তত্ত্ববিদ স্বদেশ কুমার পাল। তার সাথে কথা হবে বড় ফসলের রোগবালাই দমনে কৃষক ভাইদের করণীয় এ বিষয়টি নিয়ে। স্বাগত আপনাকে। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা শুরুতে একদম আলোচনায় চলে যাব। যেটি জানতে চাইব প্রথমে সেটি হচ্ছে যে ধান গাছের বিভিন্ন বৃদ্ধি স্তরের সাথে রোগবালাইয়ের সম্পর্কটা কি? বিভিন্ন পোকামাকড় এবং রোগ ধান গাছের নির্দিষ্ট কোনো অংশে আক্রমণ করে। পোকা জীবনচক্রের সাথে ধান গাছের বৃদ্ধি স্তরের সম্পর্ক রয়েছে। রোগ, পোকা এবং আগাছার বৃদ্ধি ধান গাছের বৃদ্ধি এবং বিকাশের উপর নির্ভরশীল। সব পর্যায়ে একই পোকা বা একই রোগ আক্রমণ করে না। বীজ বোনা থেকে ধান কাটা পর্যন্ত ধান গাছের অঙ্গজ বৃদ্ধি পর্যায়, প্রজনন পর্যায় এবং পরিপক্ক পর্যায়, এই তিনটি পর্যায়ে অতিক্রম করতে হয়। তিনটি পর্যায়ের মধ্যে অঙ্গজ বৃদ্ধি পর্যায়ে বিভিন্ন রোগ এবং পোকার আক্রমণ সাধারণত বেশি হয়, পাকা অবস্থায় কম হয়। বোরো ধানের অঙ্গজ বৃদ্ধি পর্যায়ে কি কি রোগ, সেই ক্ষেত্রে পোকার আক্রমণ বেশি দেখা যায়, এটা যদি একটু জানতেন। বোরো ধানের বীজ অঙ্কুরিত হওয়া থেকে কাইস্থর আসার পূর্ব পর্যন্ত সময়কালটা হচ্ছে অঙ্গজ বৃদ্ধি পর্যায়। অঙ্গজ বৃদ্ধি পর্যায়ে ধান গাছের শিকড়, কাণ্ড এবং কুশি ও পাতা বাড়তে থাকে, অর্থাৎ বৃদ্ধি পেতে থাকে। বীজতলায় চারা অবস্থায় থ্রিপস, পামড়ি পোকা, বাদামি গাছ ফড়িং, নলি মাছি, চুঙ্গি, সাদা পিট, গাছ ফড়িং পোকা আক্রমণ করে এবং রোগের মধ্যে পাতা ঝলসানো ও বাদামি দাগ রোগটা বেশি দেখা যায়। কুশি অবস্থায় ধান গাছে আক্রমণ করে মাজরা পোকা, পামড়ি পোকা, বাদামি গাছ ফড়িং, থ্রিপস, খাটো সুর ঘাস ফড়িং, লেদা পোকা, বিছা পোকা, সবুজ পাতা ফড়িং, সাদা পিট ফড়িং, সাদা পাতা ফড়িং। এসব রোগের মধ্যে দেখা যায় ব্লাস্ট, ব্লাইট, শীত ব্লাইট, টুংরো, উপরা এবং বাকানি। আচ্ছা, সেক্ষেত্রে বোরো ধানের অঙ্গজ বৃদ্ধি পর্যায়ে আমাদের আসলে কি কি করণীয় রয়েছে? আসলে আমরা যদি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি তাহলে কিন্তু রোগ এবং পোকার আক্রমণটা অনেক কমে যায়। যেমন ধান গাছে চারাটা রোপণ করতে হবে উত্তর এবং দক্ষিণ বরাবর নির্দিষ্ট দূরত্ব অনুসরণ করে। কারণ নির্দিষ্ট দূরত্ব অনুসরণ করে যদি আমরা চারা রোপণ করে আলো বাতাস প্রবেশ করবে তাহলে রোগ এবং পোকার আক্রমণটা কম হবে। বোরো ধানের অঙ্গজ বৃদ্ধি পর্যায়ে অন্তত একদিন ক্ষেত জরিপ করে ফসলের অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। হ্যাঁ, অঙ্গজ বৃদ্ধি পর্যায়ে আগাছা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বালাই। কাঙ্ক্ষিত ফলনটা পাওয়ার জন্য চারা রোপণের পর থেকে প্রায় 45 দিন পর্যন্ত জমিকে আগাছা মুক্ত রাখতে হবে। আর পর্যায়ক্রমে পানি বের করা এবং পরিমিত পানি রাখার জন্য কিন্তু একটা পদ্ধতি আছে, যেটাকে বলা AWD পদ্ধতি। এর পুরো নামটা হলো অল্টারনেট ড্রয়িং, ওয়েটিং অ্যান্ড ড্রয়িং। অর্থাৎ পর্যায়ক্রমে পানি সেচ দেবো, আবার পানিটা বের করে দেবো। AWD পদ্ধতি যদি সেচ আমরা দিই তাহলে পানির অপচয় অনেক কম হবে, কৃষকদের ফসল উৎপাদন খরচটা কমে আসবে। শুকনো অবস্থায় জমিতে হালকা নিড়ানি দিতে হবে। নিড়ানি দিলে মাটিতে অক্সিজেনের সংযোগ ঘটবে, গাছের শিকড় সুস্থ ও সবল থাকবে, মাটির থেকে যে বিষাক্ত গ্যাস থাকে সেই গ্যাসটা বেরিয়ে যাবে। ফলে কী হবে, ফসলের রোগ এবং পোকার আক্রমণটা অনেক কম হবে। আর ইউরিয়ার সার তো আমাদের উপরই প্রয়োগ করতে হবে। এটা করতে হবে এলাকা ভিত্তিক কিস্তি অনুযায়ী নিয়মিত বিরতিতে। আর মাজরা পোকা, বাদামি এবং সাদা পিট, ঘাস ফড়িং এবং পাতা মোড়ানো পোকা দমনের জন্য বোরো ধানের অঙ্গজ বৃদ্ধি পর্যায়ে প্রতি 5 শতক জমির জন্য সাধারণত একটি শাখাযুক্ত শক্ত ডাল ফসলের উচ্চতা থেকে কমপক্ষে 1 ফুট উচ্চতায় চারা রোপণের পরপরই পুঁতে দিতে হবে। জমিতে কুশি গজানো শুরুর পর থেকে প্রতি
সপ্তাহে অন্তত একবার আলোক ফাঁদের মাধ্যমে পোকা নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা জানছিলাম যে বোরো ধানের অঙ্গজ বৃদ্ধির পর্যায়ে করণীয়, তো এবারে যদি এই বোরো ধানের প্রজনন পর্যায়ে কি কি করণীয় বা রোগ বা পোকার আক্রমণ বেশি দেখা যায় সেক্ষেত্রে কি করণীয় এটা একটু বল। আসলে প্রজনন পর্যায়টা শুরু হয় কায়স্থর সৃষ্টি হওয়ার পরপরই এবং সেটা শেষ হয় ধানের শীষে ফুল ফুটার এবং পরাগায়নের মধ্যে দিয়ে। প্রজনন পর্যায়ে পরিমিত সার এবং পানির অভাব হলে বা পোকামাকড় এবং রোগবালাইয়ের আক্রমণ হলে ধানেরটা কিন্তু অনেক ক্ষতি হয়, কারণ এখানে চিটার সংখ্যাটা বৃদ্ধি পায়। সাধারণত প্রজনন পর্যায়টা আছে 30 থেকে 35 দিন। প্রজনন পর্যায়ে অঙ্গজ বৃদ্ধি পর্যায়ের মতন প্রায় সব রোগ পোকাই দেখা যায়, তবে সাধারণত পাতামাছি, থ্রিপস, চুঙ্গি পোকা দেখা যায় না। আর প্রজনন পর্যায়ে কিন্তু একটা মারাত্মক একটা ক্ষতি হয়, একটা মানে আমাদের ইঁদুরে খুব প্রচণ্ড ক্ষতি করে, অর্থাৎ ইঁদুর দমনের ব্যবস্থা করতে হবে। আর প্রজনন পর্যায়ে জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার অর্থাৎ 2 থেকে 3 ইঞ্চি পানি রাখতে হবে। কোনো সার দেওয়া এবং কীটনাশক স্প্রে করা যাবে না প্রজনন পর্যায়ে, এমনকি আগাছাও দমানোর দরকার নাই। নির্দিষ্ট রোগ বা পোকা দমনের জন্য IPM কৌশল অনুসরণ করতে হবে এবং সর্বশেষ ব্যবস্থা হিসেবে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে। আর যদি আমরা বীজের জন্য ধানটা চাষ করি তা সেক্ষেত্রে একটা বাছাই পদ্ধতি বা রোগিং করতে হবে, কারণ কি যাতে বীজের সঙ্গে অন্য কোনো জাতের ধানটা মিশ্রিত না হয়। আচ্ছা, এবার একদম পরিপক্ক পর্যায়ে চলে আসি। এই পরিপক্ক পর্যায়ে আসলে কি কি রোগ এবং পোকার আক্রমণ বেশি দেখা? আমরা যে ধানের পরিপক্ক পর্যায়টা বলছি, এই পরিপক্কটার প্রায় ব্যাপ্তি প্রায় 30 থেকে 35 দিন। পরিপক্ক পর্যায়ের অন্যতম শত্রু পোকা হলো গান্ধী এবং শীষ কাটা লেদা পোকা। তবে পামড়ি, বাদামি গাছফড়িং, দানাদার যে পিঠ গাছফড়িং, লেদা পোকা, মাজরা পোকা, খাটো সুর গাছফড়িং, এই পোকাও কিন্তু ক্ষতি করে। আর রোগের মধ্যে ব্লাস্ট, পাতামোড়া, পাতাপোড়া, বাদামি দাগ রোগ দেখা যায়। ইঁদুরের আক্রমণটা কিন্তু এই সময় একটু বেশি হয়। তার সপ্তাহে অন্তত একদিন ক্ষেত জরিপ করে ফসল অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। আর তখন এই চালটা একটু শক্ত হবে, হওয়ার পর পানির সেচটা বন্ধ করে দিতে হবে এবং রোগ ও পোকা দমনের জন্য সঠিক ব্যবস্থা নিতে হবে। ইঁদুর দমনের ব্যবস্থা কিন্তু খুব গুরুত্ব সহকারে এই সময় করতে হবে। আর শীষের অগ্রভাগে শতকরা প্রায় 80 ভাগ চাল শক্ত এবং স্বচ্ছ হলে ধান কাটার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। অনেক ধন্যবাদ। আশা করছি আজকের আলোচনা থেকে আমাদের কৃষক ভাই ও বোনেরা অনেক উপকৃত হবেন। আপনাকে ধন্যবাদ। নিপা একটি ভাইরাসজনিত মারাত্মক প্রাণঘাতী রোগ, যা বাদুড় থেকে মানুষে মূলত খেজুরের কাঁচা রস পানের মাধ্যমে সংক্রামিত হয়। সাধারণত শীতকালে এই রোগ বিস্তার লাভ করে। এই রোগে মৃত্যুর হার 70%-এরও বেশি। প্রতিরোধই হচ্ছে এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায়। নিপা রোগ প্রতিরোধে করণীয়: বানা অথবা যে কোনোভাবে ঢেকে রাখা সংগৃহীত খেজুরের কাঁচা রস পান করবেন না। রস ও রস সংগ্রহের পাত্রের সংস্পর্শে আসলে ভালোভাবে সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। কোনো ধরনের আংশিক খাওয়া ফল খাবেন না। আক্রান্ত রোগীকে সেবা প্রদানের সময় নাক মুখ ঢেকে সঠিক উপায়ে মাস্ক পরুন এবং সেবা পরবর্তী সময়ে সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলুন। নিপা রোগের লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতালে রোগীকে প্রেরণ করতে হবে। কৃষিজীবী ভাই বোনেরা, এবার যে বিদায় নিতে হবে। আজকের এই অনুষ্ঠান পুনরায় শুনতে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেল ব্রাউজ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ শরীর ও সুস্থ মনে। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।